হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু নিতু পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকের এই ব্লগটা আমি শুরু করছি এভাবেই, খেতে বসে। আজকে ভীষণ স্পেশাল দিন বলতে পারো, চলে আসলো সেই দিনটা। আমি তোমাদের লাস্ট বেশ কয়েকদিন ধরে বলছি আমার বোনের বিয়ে, আমার বোনের বিয়ে। তো আজকে যাচ্ছি বোনের বিয়ে উপলক্ষে কোচবিহার। এখন বাজে রাত ঠিক 8টা, আর এখন করছি ডিনার। কারণ কি, আমাদের ট্রেন রয়েছে 11টা 20-তে শিয়ালদা থেকে। তাই আমরা এখন খাওয়া দাওয়া করে একটু পরেই বেরিয়ে যাবো। আর কি বলতো, যেহেতু আমি বিকালে খেয়ে নিই, রাত্রে কিছু খাই না, কিন্তু আজকে যেহেতু রাত্রে খেতে হবে তাই আর বিকালে কিছু খাইনি। তো এখন আমি আর এই যে হনুমান টুপি পরে আছে, হনুমান গরম ভাত ভাত মা করলো, গরম গরম বেগুন ভাজা সবকিছু, তার সঙ্গে ডিমের ঝোল টোল সবকিছু দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাবো আস্তে আস্তে শিয়ালদায়। দাঁড়া, তোমাদেরকে দেখায় আজকে মেনুটা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। দেখো এখানে বসে আছে মা, আমার দিচ্ছে ভাত টাত বেড়ে। আর তুমি কিছু বলতে চাও কোচবিহারে কাকুদের উদ্দেশ্যে? তোমরা যেতে পারছো না, তোমাদের খেয়ে নিতে আবার বলছি একটা একটা করে যে কি প্ল্যান, বা কেন এই শুধু আমি আর ও যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। এমনকি ও বাড়ি থেকেও যাচ্ছে না কেউ। তোমরা তো সবাই জানো যে আমরা কোথাও একটা, এমনকি 1 ঘন্টা জন্য যদি কোথাও যায় তাও আমরা পুরো পরিবার মিলে যাই। আর দিও না, দাঁড়াও দেখাই আগে। দাঁড়াও, তুমি দেখো গরম গরম ভাত, ধোয়া ওটা ভাত, সঙ্গে বড় 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 বেগুন ভাজা, ডাল আছে, ডিমের ঝোল আছে, সবকিছু দিয়ে আমরা মজা করে এনজয় করে খাবো। এখন বলছিলাম, তোমরা তো সবাই জানো যে সবসময় আমরা সব জায়গায় একত্রে সব জায়গায় যাই। তো এবার শুধু আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। দাদা, বৌদি, দীপন, পান্তু, এমনকি ও বাড়ি থেকে কেউ যাচ্ছে না, এ বাড়ি থেকেও আর কেউ যাচ্ছে না। কারণ কি, দীপনের তো সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই বৌদি বললো আর কদিন পরে তো মানে আমাদের ভাই ইন্দোর তো বিয়ে আছে, তখন 20 দিন কামাই হবে, বাবুর তো পরীক্ষা, বড় পরীক্ষা বুঝোই। তাই এখন আর যাবো না, তোমরাই ঘুরে এসো, আমরা পরে একবার কোনো সময় যাবো। ও বাড়িটা সবার নিমন্ত্রণ। কাকুরা নিমন্ত্রণ করতে এসেছিল আমাদের বাড়িতে, ছোট কাকুরা। তো ও বাড়িতেও কেউ যেতে পারবে না এই জন্যে। চলো খাওয়া দাওয়া করি, ব্লগটা এখান থেকে শুরু করি। দাদা করবো কিভাবে যাবো, কখন যাবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সঙ্গে থাকো। এখন খাবারটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো খাবার দাবার খাওয়া টাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিলাম একবারে। এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, আর এখনই বেরিয়ে পড়বো। আবার যেতে হবে টো বাড়িতে, বুঝতেই পারো। একেই তো মন খারাপ লাগছে এখন থেকেই, মানে আগে থেকেই মন খারাপ ছিল পান্তুর জন্যে। সে যেতে পারছে না, আর এখন কোথাও কোনো কিছু করা মানে পান্তুর কথা সবার আগে আমার মনে পড়ে। ও বাড়ি কেউ যাচ্ছে না যখন, ওর তো যাবেই না। তো ও বাড়িতে গিয়ে বেশ কিছু সময় কাটাবো, তারপর এখান থেকে আমরা অলমোস্ট 9:30 ট্রেনটা ধরবো। সেটা ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আধ ঘন্টা বাড়িতে থাকবো, তাই না? তো চলো বেরিয়ে পড়ি। আর চলে আসলাম নিচের ঘরে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর তার আগে মাকে একটু প্রণাম টনাম করে নেবো, আর বেশ কিছু জ্ঞান দিয়ে নেবো। বুঝতেই পারছো একটু ব্যাপারটা যেটা হয়, বাড়িতে যখন কোনো বয়স্ক মানুষ একা থাকে তখন টেনশন দেখবে একটা কাজ করে। যদিও আমার দেওয়ার থাকবে, বাট তবু টেনশন তো একটা হয়, তাই না? কারণ কি, মা অনেক সময় গ্যাস অফ করতে ভুলে যায়, ঘরে দরজা দিতে ভুলে যায়। তো সেইগুলো মাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে সমস্ত দেখে আস্তে আস্তে সব কিছু সাবধানে সাবধানে করো। 4-5 দিনের ব্যাপার। তো মা বললো হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না, টুকাই তো আছে, ও ঠিক সাহায্য করবে। তো এই আর কি, মোটামুটি একটা কথাবার্তা সেরে আমরা এখনই রওনা করবো। ট্রেনে উঠে ট্রেন চালিয়ে ভিডিও কল করবো, বুঝতে বলবা। এখান থেকে তো 9:40। এই গেলাম, এখান থেকে 9:40-এর ট্রেন, এখান থেকে 9:40 ধরবো। 10:15 পৌঁছাবো, 11:20-তে ট্রেন। ও বাড়ি থেকে চলে আসলাম এখন এ বাড়িতে। আমি আগেই বললাম যে আমার পুচকুর জন্য খুব মন খারাপ করছে, আর এখানে এসে দেখছি মাম্মা হাউ হাউ করে কাঁদছে। আসলে কি, এটাই তো হ্যাবিট বলতে পারো। আমরা তো একে অপরকে রেখে কোথাও যাই না, কোথাও না। সেখানে 4-5 দিন আমি কেউ দেখতে পাবো না, সেটা ভেবে আমারও ভীষণ মানে কষ্ট হচ্ছিল। আর মেয়েটা কাঁদছে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে, কী যে আমার কষ্ট হচ্ছিল এই মানে সময়টা আর বলতে মানে ব্যাখ্যা করতে পারবো না। তো বেশি ভিডিও ওর সঙ্গে তুলে নিয়ে, আর তারপরে ভিডিও কল করতে হলো সঙ্গীতা বনুকে, কারণ ও সঙ্গীতা বনুকে ডাকে সোনা পিসি। সোনা পিসির সঙ্গে কথাবার্তা বললো, শান্ত হলো। তারপরে গিয়ে আমি এই ঘরে আসলাম। আর এই ঘরে এসে দেখি মা বাবা প্রায় শুয়ে পড়ার উপক্রম করছে, কারণ বুঝো তো রাত হয়ে গেছে, ঠান্ডার মধ্যে বেশি রাত জাগে না কেউ। ও বাড়ির শাশুড়িমাও তাদের করে শুয়ে পড়ে। দেখতেই পেলে বিছানার উপর সব লেপ টেপ ছড়িয়ে রাখা, এখানেও তাই। বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে না, এই ব্যাপারগুলো সবাই রিলেট করতে পারবে আশা করি, যে বেশি রাত করতে চায় না, সকাল সকাল ঘুমিয়ে পড়তেই যায়। তো এখানে মা বাবাকে প্রণাম করবো, তারপর বেরিয়ে যাব। তো বাবা বললো সাবধানে যাবি, বেশি রিচ খাওয়া দাওয়া করবি না, যেটা হয় আর কি, বাবা মা যেটুকু বলে সব বললো। ওদিকে মাও শুয়ে পড়েছে। এখন প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাব। আর বাবার জন্য আমার একটু চিন্তা হয়, কারণ বাবা প্রথমবার একবার এরকম যাওয়ার সময় বাবার খুব শরীর খারাপ করেছিল, সেটা মনে পড়ে আর কি। তো এখন হয়তো শরীর খারাপ করবে না, এখন সুস্থই আছে বাবা, কোনো চাপ নেই। তো চলো। আর এরপর মানে সত্যি কথা বলতে আমার মনটা এতটা খারাপ হয়ে গেছিলো পান্তুর জন্যে, কি বলবো। পান্তু মানে কেঁদেই যাচ্ছিলো ছোটো মানুষ।
আমি যে নিয়ে যাবো নিয়ে আমার সঙ্গে থাকতে পারবে, কিন্তু কি বলতো ব্যাপারটা কেমন দেখায়, ওর মা বাবাকে রেখে থাকতে পারে, হয়তো মাকে রেখেও থাকতে পারবে, বাবাকে রেখে থাকতে পারবে, কিন্তু ওর বাবা মা ওকে রেখে থাকতে পারবে না। আর এটা আমার মনে হয় একটা অন্যায় হবে। ছোটো মানুষ ওকে নিয়ে গেলে ওর মা বাবা তখন আফসোস করবে না? তা যাই হোক, অনেক ভুলিয়ে টুলিয়ে বুঝিয়ে কোলে করে আদর করে সোনামোনা করে অনেক কিছু করে যাচ্ছি এখন স্টেশনে। আর হ্যাঁ, আমার বৌদি, দীপন, পান্তু সবাই আমাদের স্টেশনে ছাড়তে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে তো স্টেশন জাস্ট 1 মিনিট। তো বাবুকে একটু আদর করে দিলাম বাড়ি থেকে। মনাকে একাই একাই আদর করছিলাম, কারণ কি মনা তখনও কাঁদছিল পান্তু, তাই দীপনকে রাস্তায় বেরিয়ে একটু আদর করে দিলাম। ও তো আমার বাচ্চাই, তাই না? ছোটো মানুষ, ও হয়তো বড় হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে, 15-16 বছর বয়স, কিন্তু আমার কাছে বাবাই, মানে আমার ছোটো বাবা আর কি। তো যাই হোক, চলে আসলাম স্টেশনে। এখান থেকে কিছু চকলেট বিস্কিট কিনে দেবো। আর এখন দেখতে পাচ্ছি পান্তু একটু হাসছে, তাই আমার মনটা একটু ভালো লাগছে। নাহলে বিশ্বাস করো ওই মুহূর্তটা আমার হাজব্যান্ড আমি দুজনেই ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম, এত মানে কষ্ট হচ্ছিল। তো এখান থেকে বেশ কিছু চকলেট বিস্কিট কেক এটা ওটা যেগুলো ওরা ভালোবাসে সেসব কিনে দিলাম, দিয়ে একটু খুশি হলো, দুজনেই আনন্দ। এখন চলে আসলাম দাদার দোকানে। এটা আমাদের দোকান, এটা তো আমি এর আগে অনেকবার শেয়ার করেছি। দাদা এখন দোকানদারি করছে ঠান্ডার মধ্যে। দিয়ে এখান থেকে একটু মানে আমার হাজব্যান্ড চা খাবে, তারপর আমরা বেরিয়ে যাব। এই যে কোথাও যাওয়ার সময় দাদার সঙ্গে দেখা করে যাই, তার জন্যে। তো দেখা টাকা করে একবারে আমরা এখান থেকে রওনা হবো। আর এখান থেকে ট্রেন পেয়ে যাব আর 5-7 মিনিটের মধ্যেই। তো বুঝতেই পারো প্রত্যেকটা পরিবারের সবার সঙ্গে না দেখা করলে কোথাও যাওয়ার আগে কেমন লাগে। আর লাকিলি আমি তো মনে করি আমি খুব লাকি যে আমার বেশি দূরে ছুটতে হয় না, আমার দুটো পরিবারই একদম কাছাকাছি, আমি যাওয়ার সময় সবার সঙ্গে দেখা করতে পারি। তো এই যে চলেই আসলো আমাদের ট্রেন। আর এই সময় ট্রেনগুলো প্রচণ্ড ফাঁকা হয়, কোনো অসুবিধার কিছু নেই, নিশ্চিন্তে ট্রেনে উঠতে পারবো, কোনো চাপ নেই। আর এখনও পান্তুর মুখটা শুকিয়ে যাচ্ছিলো, মানে বোঝোই তো, আশা করি এই ব্যাপারগুলো সবাই বুঝবে যে একটা বাচ্চার টান যে কীরকম লাগে বা কীরকম কষ্ট হয় ছেড়ে আসার সময়। নেমে পড়লাম আমরা শিয়ালদায়। সবই ভালো, সবই ঠিক আছে, বোনের বিয়ে যাচ্ছি, এক্সাইটমেন্ট সবই ঠিক আছে, কিন্তু একটাই খারাপ লাগা বাচ্চাগুলোর জন্য, আর বৌদি, দীপন, দাদা, মা বাবা, শাশুড়ি মা, দেও সবার জন্য, তাই না বলো? সবাই মিলে গেলে আমি মনে আসলে বোঝোই তো, এটা নতুন কিছু, এটা প্রত্যেকবার হয়। আমি কোথাও গেলে আমার পুরো গোষ্ঠী শুধু সবাইকে লাগে, তার জন্য আমি সবাইকে মিস করি, আর কিচ্ছুই না, তাই না? চলো এগিয়ে যাই যাত্রা পথে। ট্রেন এখনো দেয়নি, যাই আসো নিশ্চয়ই আবার ট্রেন দেবে। চলো যাও। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, সবসময় থাকে ভিড়, মানে কোনো সময় আমি দেখলাম না যে এখন লোকজন কম। তো যাই হোক, দেখো আমি একটু আগে হাঁটছি দুটো লাগেজ নিয়ে, ছোট একটা হাতে আর একটা একটু বড়, দুটো ব্যাগ হয়েছে আমার কাছে, আর আমার হাজব্যান্ডের কাছে বড় ট্রলিটা, মানে বড় ব্যাগটা আর কি। আর আমাদের না এত জামা কাপড় হয়ে গেছে যে 2খানা লাগেজ করতে হয়েছে, নাহলে কিন্তু সবসময় আমাদের দুজনের একটা ট্রলিতেই হয়ে যায়। যেহেতু শীতকাল বুঝতেই পারো, রীতিমতো তো একটা সান্টা ক্লজ সেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সোয়েটারে নিজেকে মুড়ে, লাল সোয়েটার লাল চাদরে সমস্ত মুড়ে একদম সান্টা ক্লজ হয়ে গেছে, কিছু করার নেই, এত ঠান্ডা সেখানে আর কোনোভাবেই ফ্যাশনটা মনে আসে না। আগে শীত থেকে বাঁচি, তারপর ফ্যাশন দেখা যাবে। তো এখন এই ব্যাগগুলোকে দিয়ে দিলাম চেকিংয়ের জন্য। টেকিং হয়ে গেল, আর চলে আসলাম আমরা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই দেবে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, যেটা ধরবো আমরা, রাত 11টা 20-তে ছাড়বে। এই দেখো ট্রেনটা দিয়েও দিয়েছে, আমরা একটু পরেই উঠবো আর কি। তো একটুখানি কোক কিনা হলো, আর লাগেজ তুলেই আসলাম ট্রেনে। আমি বেরোলাম, দিয়ে একটু কোক আর একটু স্ন্যাক্স নেওয়া হলো। স্ন্যাক্স বলতে তেমন কিছুই না, একটা চিপসের প্যাকেট নিলাম আর একটু কোক নিলাম, কারণ কি যাই হোক দেখবে ট্রেনে না আসলে বা কোথাও যাওয়ার সময় একটুখানি কিছু খাবার দাবার না কিনলে কেমন যেন ইনকমপ্লিট ব্যাপারটা মনে হয়। তাই যদিও বাড়ি থেকে তো খেয়ে দিয়ে এসছি, তবু আর কি ওই কিনতে হয়, তাই কিনলাম। এখন দেখো ট্রেনে উঠেও পড়লাম। আর আমরা যখন প্রথমবার গেছিলাম কাকু বাড়িতে, আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন আমরা গেছিলাম সন্ধ্যাবেলার ট্রেনটায়। আর এবারই প্রথমবার লাস্ট ট্রেনটা, মানে শেষ ট্রেনটা ধরছি রাত 11টা 20-তে, সেটাই ধরছি আর কি। দুজনে যাচ্ছি, তো তাই ভাবলাম যে সন্ধ্যেবেলায় গিয়ে কী করবো, হাজব্যান্ডেরও কাজও ছিল, দিয়ে তাই আমরা রাতের ট্রেনটাই ধরলাম। আর এখন শাশুড়ি মায়ের সঙ্গে একটু ভিডিও কলে কথা বলছি আর কি, যে মা চিন্তা করে, বোঝোই তো। তারপর একে একে সবাইকে কল করলাম, আমার এ বাড়ির মাকে, মানে আমার মাকে, বাবাকে, মা বাবাও জেগেছিল, ঘুমায়নি। আমি ট্রেনে উঠলাম, তারপরে ফোন করলাম, তারপর ঘুমোলো। পান্তুকে ফোন করলাম, এমনকি সঙ্গীতাকেও ফোন করলাম ক্রমাগত, তো ওখানে ফোন হয়েই যাচ্ছে, তারাও খুব এক্সাইটেড যে আমরা যাচ্ছি। তো যাই হোক, এই দেখো আমাদের দুটো সিটই ছিল একদম লোয়ার, একদম সুন্দর নিশ্চিন্তে ঘুমোতে পারবো আর কি, কোনো চাপ নেই, ওপরে ওঠার ব্যাপার থাকবে না। কিন্তু আসার দিন আবার দুটো সিটি দিয়েছে আপারে, তখন আবার ওপরে উঠতে হবে। তো যাই হোক, এখনই ট্রেনটা ছেড়ে দিল। এই দেখো, চলো কলকাতাকে এই 4-5 দিনের জন্য বাই বাই করে আমরা পৌঁছে যাই কোচবিহারে। সঙ্গে থাকো ব্লগ জুড়ে, আশা করি ভালোই লাগবে। ঠিক আছে তো, 10টা মিষ্টি নিয়ে গেছে, 15 টাকা দাও।
গুড মর্নিং সবাইকে। সে রাত্রের পরে আবার দেখা হচ্ছে একদম সকালবেলায়। মাঝখানে আমরা কোনোরকম কোনো শ্যুট কিছুই করিনি। কেন বলো তো? একেই তো শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া, শীত, তাতে কি হয়েছে জানলাগুলো সমস্ত বন্ধ ছিল। আর তার উপরে অত রাতে ট্রেনে উঠলাম, করার কিছু ছিল না, শুধু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এর জন্যে তখন আর কিছু শ্যুট করা হয়নি। একদম সকাল সকাল কথা বলা হচ্ছে। তো যাই হোক, রাতে কিন্তু প্রপার ঘুম হয়েছে সেটা কিন্তু বলা যায় না, কারণ আমার ভালো ঘুমই হয়নি। তাই এখন আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি, আর দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড বদমাইশি করে সেগুলোকেও তুলেছে। কি বলতে হয় বলো? তো এই দেখো, ও বসে আছে একপাশে, সে সকাল সকাল ঘুমিয়ে উঠে পড়েছে, কারণ সকাল সকাল সে ঘুমিয়েও গেছিলো, ঘুমটা ভেঙেও গেছে। আর আমি লেট করে ঘুমিয়েছি, মোবাইল ঘাঁটছিলাম, কী করবো বসে বসে এইসব করতে করতে। দিয়ে আমি দেরি করে ঘুমিয়েছি দেখে আমি দেরি পর্যন্ত ঘুমোচ্ছি এখনও, আর সে মাঝে এইসব করে যাচ্ছে। তো সে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিল, আর বাইরের প্রাকৃতিক দৃশ্য একটু শেয়ার করার চেষ্টা করছে। আর দেখো, তার গায়ে রয়েছে একটা মোটা চাদর, এটা হচ্ছে তুষের চাদর। খুব গরম হয়, আর ট্রেনে তো যা ঠান্ডা, তাই এরাই নিয়ে এসেছিলাম গায়ে দেওয়ার জন্যে, মানে ও যাতে গায়ে দিয়ে ঘুমোতে পারে তার জন্যে। আর যেহেতু আমি আগেই বললাম যে আমাদের লাগেজ একটা বেশি হয়েছে, একটা লাগেজ শুধুমাত্র হয়েছে এই ট্রেনে আমরা কি গায়ে দেবো আর কি গায়ে দিয়ে শোবো, সেই সব নিয়ে, জানো কি বলবো। আর এত ঠান্ডা, আমি দুটো করে চাদর নিয়েছিলাম, তাতেও আমাদের কিন্তু হয়নি, এত শীত করছিল। সোয়েটার পরেছিলাম, তার উপরে চাদর, তাও শীত মানছিল না, এতটাই ঠান্ডা ছিল এই সময়টা। আর এই ডেটটা ছিল 21 তারিখ, 22 তারিখে বোনের বিয়ে, 22 জানুয়ারি। তো যাই হোক, দেখো কথায় কথায় পৌঁছে গেছি, অনেকটাই পথ, জলপাইগুড়িও পেরিয়ে গেলাম। এখন পার হচ্ছি তোরসা নদী, যতদূর সম্ভব আর কি, নামটা মনে নেই। খুব সুন্দর ব্রিজ, অনেকটা বড়, তোরসা বা তিস্তা নদী হবে। যাই হোক, সেই ব্রিজটাই ক্রস করছিলাম। আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠেও পড়েছি, আর একটু ফ্রেশও হয়ে নিয়েছি। আর যেহেতু আর কিছুক্ষণ পরেই নামবো, সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেও পড়লাম, তবে খুব তাড়াতাড়ি নয়, প্রায় 10টার কাছাকাছি বাজে। আর 1-1.5 ঘন্টা পরেই আমরা নেমে যাব। আর জানো তো, আজকের দিনটা ছিল এতটাই ঠান্ডা, পুরো কুয়াশা ছিল চারিদিকে, এত কুয়াশা, মানে কী বলবো, কাছের জিনিসও মনে হচ্ছিলো ধোয়া ধোয়া কীরকম। এত বেলা হয়ে গেছিলো, রোদের কোনো নামগন্ধ ছিল না, পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, আরও ঠান্ডা, বুঝতেই পারছো। আর কোচবিহারে বেশ ভালো শীত, বেশ ডুয়ার্স অঞ্চল তো, প্রচণ্ড ঠান্ডা। তো গল্প করতে করতে চলে আসলাম অনেকটা এগিয়ে। দেখো কোথায়, এক ময়নাগুড়ি নাকি মাথাভাঙা, এর পরের স্টপেজই হচ্ছে কোচবিহার, ব্যাস তাহলেই পৌঁছে যাব। আর এই পথটা, স্পেশালি ডুয়ার্সের এই পথটা আমার যে কী পছন্দ। আর কী বলতো, আমার তো ট্রেন জার্নি খুব পছন্দ, আমি তো বাসে বা গাড়িতে উঠতে পারি না, যে কোনো গাড়ির থেকে ট্রেন আমার কাছে বেস্ট ওয়ে। তো এই যে দুধারে চা বাগান দেখতে দেখতে যাওয়া আমার খুব ভালো লাগে। আর প্রথমবার এই কথাটাই মনে পড়ছিল, যখন প্রথমবার কাকু বাড়িতে গেছিলাম, তখনও খুব ভালো লাগছিলো। তো এই দেখো, এখন একটু বিধ্বস্ত অবস্থা, বুঝতেই পারছো, চোখ মুখ একদম ঘেটে গেছে, ঘুম থেকে উঠে মুখে জল দিলাম জাস্ট, চুল টুলও কিছু আঁচড়াইনি, একেবারে নেমে নিশ্চিন্তে আঁচড়াবো। আর তার মধ্যে হলো একটা ব্যাপার, তোমরা তো সবাই জানো, তোমাদের ভালোবাসায়, তোমাদের দৌলতে অবশ্যই আমি হয়তো একটু হলেও নিয়ে জায়গাটা তৈরি করতে পেরেছি ইউটিউবে। তার জন্য যখনই কোথাও না কোথাও যাই, একজন না একজন হলেও আমাকে চিনতে পারে বা কথা বলে আর কি, তোমার ভিডিও দেখি, এইগুলোই তোমাদের ভালোবাসাতেই অবশ্যই আমি অর্জন করেছি। তেমনই একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, ট্রেনে পরিচয় হলো আর কি। ওর বাড়িও কোচবিহারেই। প্রথমে কথা বলতে চাইছিল না, তারপরে ও তো আসলে ভাবতেই পারিনি। যাই হোক, কথাবার্তা হলো, তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওকেও নিলাম, এই দেখো জ্যোতির্ময়, খুব ভালো একটা ছেলে, ওর সঙ্গে আমাদের পরিচয় হলো, আমাদের ভিডিও দেখে। ঠিক আছে, মানে ওনারা এত সাধারণভাবে থাকেন আমি ভাবতেও পারিনি। চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, ওনারা অনেক ভালো, অনেক ভালো, খুবই ভালো, সত্যি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই কমেন্টগুলো সবসময়তেই আসে, যারা নিয়মিত আমার ব্লগ দেখে তারা সবাই বলে যে তুমি এত সিম্পল কী করে। অ্যাকচুয়ালি আমি এরকমই, আমি চাইলেও আর্টিফিশিয়াল কিছু করতে পারি না, তো আমি একদমই এরকম ক্যাজুয়াল। আমরা ফুল ফ্যামিলি সবাই আর কি। ঠিক আছে, তো ব্যাস এবার নামার পালা। নামার আগে একটুখানি আমার হাজব্যান্ড দেখো চুল টুল ঠিক করে নিচ্ছে, আর আমাকে তো বাদই দাও, একদম পুরো মাথা টাথা ঘেটে গেছে, নেমে একদম ফ্রেশ হবো, রেডি হব। আর ট্রেনটা লেট করলো প্রায় 1 ঘন্টা মতো, তারপরে পৌঁছে গেলাম নিশ্চিন্তে কোচবিহার। এই যে নেমেও পড়েছি। ট্রেন ছেড়ে দিল, আমরা নামলাম। আর দুজনের অবস্থা পুরো বিধ্বস্ত, বুঝতেই পারছো। একটু ফ্রেশ হবো, তারপরে অন্য কথা, আগে ফ্রেশ হয়নি, তারপর তোমার সঙ্গে আস্তে আস্তে কথা বলছি, তাই না? চলে আসলাম স্টেশনের বাইরে, তারপর এখান থেকে নিলাম একটা অটো, দিয়ে গেলাম বাস স্ট্যান্ডে। আর আমরা কিন্তু একবারে গাড়ি করে বা বাসে করে আসতে পারিনি, আমাকে ব্রেক করে করে আসতে হয়েছে, কারণ বুঝতেই পারো আমি একভাবে অনেকক্ষণ গাড়িতে যেতে পারি না, কষ্ট হয়, তাই ব্রেক করে করে আসতে হয়েছে। আর এখানেও দেখা হলো আরেকটা বোনের সঙ্গে, সেও আমার ভিডিও দেখে, একটু সেলফি নিল, তারপরেই ব্যাস আমরা উঠে পড়লাম বাসে। বাস থেকে মাঝখানে নেমে পড়েছিলাম, দিয়ে আবার আসলাম টোটো গাড়ি করে, এরম করে ভেঙে 2-3 বার ভেঙে তারপরে পৌঁছে গেলাম তুফানগঞ্জে।
আর এই যে কোচবিহার রাজবাড়ি দেখতেই পাচ্ছ, প্রথমবার যখন এসেছিলাম তখন তো এখানেও নেমেছিলাম বা এখানেও ঘুরতে এসেছিলাম, তো সেটা তো এবার হলো না। এবার দূর থেকে রাজবাড়িকে দেখে রওনা দিলাম তুফানগঞ্জের উদ্দেশ্যে। সময় বেশ ভালোই লাগে, প্রায় 40-45 মিনিট লাগে বাসে বা গাড়িতে। আর আমরা তো ভেঙে ভেঙে গেছি, তার জন্য আর একটু বেশি সময় লেগেছে। তবে সময় একটু বেশি লাগলেও একটুও কিন্তু কোনো কষ্ট হয়নি আমাদের, খুব সুন্দরভাবে এসেছি। আর এই দেখো এখন আবার উঠলাম অটোতে, এরকম করেই আর কি ভেঙে ভেঙে এসেছি। আর অটোতে যা হাওয়া দিচ্ছিল কি বলবো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো পৌঁছে গেলাম তুফানগঞ্জে, আর দেখো চলে আসলাম একটা কেকের দোকানে। এখান থেকে নেবো একটা কেক, কারণ আমি বোনকে বলেছিলাম যে তোকে তো আমি আইবুড়ো ভাত খাওয়াতে পারলাম না, এত দূরে আমাদের বাড়ি, কী করে আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই পারপাসে তোকে আমি একটা কেক দেবো, যেটা সঙ্গীতের দিনে বা ওই মেহেন্দি ফাংশনের দিনে তুই কাটবি, ভালোভাবে সেলিব্রেশন করা হবে। তার আমার তরফ থেকে আইবুড়ো ভাতটাও খাওয়ানো হয়ে যাবে কেক দিয়ে। তাই ওই জন্য নিয়ে নিচ্ছি একটা কেক, চকলেট কেকটাই ভালো লাগলো তো সেটাই নিলাম। আর এখান থেকে কিছু খাবারও নিলাম, কারণ সকাল থেকে আমরা কেউ কিছুই খাইনি। বাসে করে আসতে হবে সেই ভয়ে বা গাড়িতে আসতে হবে সেই ভয়ে আমার খাওয়া দাওয়া আগে থেকেই বন্ধ হয়ে যায়। এই একটা হ্যাবিট বলতে পারো পেয়েছি। তো চলে আসলাম এবার মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা হচ্ছে পূজা বনুদের। পূজা বনু হচ্ছে আমার সঙ্গীতা বনুর খুব ভালো একজন বান্ধবী, রসরাজ। আর এখান থেকে কাকুবাড়ি একদম 5-7 মিনিটের পথ, জাস্ট চলেই এসেছি। আর এই দেখো পৌঁছে গেলাম বিয়েবাড়িতে, তখন একদম তোড়জোড় চলছে, বিয়েবাড়ি প্যান্ডেল ঠিকঠাক হচ্ছে, সবাই কাজে ব্যস্ত। আর দেখো ত্রিপর্ণা বনু, তোমরা আশা করি চিনতেই পারছো, যারা শুরু থেকে ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। আর এই দেখো আমাদের বিয়ের কোণে অনেকক্ষণ পরে আজকে এসছে, কারণ সে গেছিলো নেল এক্সটেনশন করতে। তো বুঝতেই পারো বিয়ের ব্যাপার, সব কিছু টুকটুক টুকটুক করে করতে হবে সাজুগুজু। আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এর মাঝেই, স্নান টান সেরে তারপর বোন চলে আসলো। এখন একদম বসে জমিয়ে গল্প হবে, আর তারপর তো একের পর এক ভালো ভালো ব্লগ আসতেই থাকবে। আজকে তো সবাই পৌঁছলাম। আর যখন প্রথমবার এসেছিলাম তখন শুধুমাত্র পরিবারের কয়েকটা মানুষকে দেখেছিলাম, আর এবার তো তার থেকে ডবল আনন্দ, কারণ কি এবার প্রচুর মানুষ, প্রচুর আত্মীয় স্বজনকে একসঙ্গে দেখতে পাবো। আর এই দেখো পেছনে লাল চাদর পরা ঘুরছে না, উনি হচ্ছে আমাদের নতুন মামি, সঙ্গীতার মামার রিসেন্ট বিয়ে হচ্ছে, আমাদের সেই মামার। তো যাই হোক, সেই মামিকেও দেখিয়ে দিলাম। তারপর তো সবাইকে একে একে শেয়ার করবো। আর এখন বোনের সঙ্গে বসে বসে গল্প করছি একটুখানি। এদিকে আমার একপাশে সহেলি ত্রিপর্ণা, আর একপাশে হচ্ছে নব, আমাদের নব, সেই নব ডান্স কুইন, খুব সুন্দর ডান্স করতে পারে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে খুব শিগগিরই আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা সকলকে।